মা বাবার কোল খালি করে চলে গেছে ছোট্ট মেয়েটা। শাসকের বিজয় উল্লাসের বোমা মায়ের কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে একমাত্র সন্তানকে। কালীগঞ্জের মোলান্ডিতে ছোট্ট তামান্নার খুনে জড়িত থাকার অভিযোগে শুক্রবার আব্দুল কাসেম শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। স্থানীয় বাসিন্দা এই ব্যক্তিও এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। কালীগঞ্জে নাবালিকা খুনের পর কেটে গিয়েছে 11টা দিন। পরিবারের তরফে 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মাত্র 10 জনকে। পুলিশ তো সক্রিয় নয়, কারণ আমি যেদিন গেছিলাম তমন্না খাতুনের বাড়িতে ওর মা এবং ওর বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে, সেদিনই সকালবেলা 9খানা বোমা ওখান থেকে উদ্ধার হয়। তার আগে তমন্নার মা বহুবার বলেছে যেখানে বোম আছে আপনারা উদ্ধার করে নিয়ে যান। তো পুলিশ তো এখানে কিছু করছে না। আমরা তো চাইছি এনআইএ তদন্ত হোক। একটা খারাপ ঘটনায় মারা গেছে, সিপিএম এর জমানায় ঘটেনি, বিজেপির রাজ্যে ঘটে না। তাদের বাবা মাদের টেনে নেই সস্তা শকুনের রাজনীতিগুলো কেন করছে এরা? কি লাভ হলো ভয়ের বাবা মাকে কোর্টে নিয়ে গিয়ে সিবিআই অর্ডার করিয়ে আনতে? শেষে ওনারাই বলছেন সিবিআই কিছু করেনি, সিবিআইয়ের ওপর হতাশ। তো কি লাভ হচ্ছে এগুলো? অভিযুক্তদের সকলকে পুলিশ এখনো গ্রেপ্তার না করায় ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত তামান্নার মা বাবা। ন্যায্য বিচার চাইতে এসেছে, হাইকোর্টের ন্যায্য বিচারের জন্য এসেছে। ন্যায্য বিচার, মেয়ের জন্য ন্যায্য বিচার চাই। আমার মেয়ে তামান্না, ছোট্ট তামান্না মার মেরে ফেলেছে, আমি ন্যায্য বিচার চাইতে এসেছি হাইকোর্টে। এই ঘটনায় এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই তৃণমূল কর্মী। বাড়িতে উঠতে দেখা গেছে তৃণমূলের পতাকা। বোমার আঘাতে তামান্নার মৃত্যুর পর হুঁশ ফিরেছে পুলিশের। গ্রামে তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 87টি বোমা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু সন্তান হারানো পরিবারের প্রশ্ন, পুলিশের এই তৎপরতা আগে কোথায় ছিল? বোমার আঘাতে মা বাবার একমাত্র সন্তানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবার পর এখন বোমা উদ্ধার করতে নামলো পুলিশ। আপনারা শুরু থেকে বলছেন যে পুলিশে আস্থা নেই, আজকে আরো স্পষ্ট করে বলছেন সিবিআই চাই। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই কেন? রাস্তা কি করে থাকবে? পুলিশ তো জানে যে ওই গ্রামে মোলান্দিতে ঝামেলা হবে, তবু পুলিশ কেন আসলো না? আগে থেকে, গণনার আগে? মোলান্দিতে 22 সালে 23 সালে ঝামেলা হয়েছে, সব জানে, তারপরেও পুলিশ সেদিনকে কেন আসেনি? এটা আমার সব থেকে প্রথম অভিযোগ পুলিশের উপরে। পুলিশ যদি সকালে আসতো তাহলে আজ আমার মা আমার এই বুকেই থাকতো। আমার মা বুক খালি করে দিত না। আমার মায়ের এই বুকই থাকতো। আমার মায়ের বুক ক্ষত বিক্ষত হতো না। সব থেকে এই প্রশ্নের উত্তর চাই। আমার দুধের শিশু, আমার ফুলের মতো মা বোম নিয়ে খেলা করে। সে একটা আমার পায়ের আছে বাড়িতে, একটা মুরগি দেখলে ভয়ে মরেছে। সে ওই পটকা পড়লে বলতে হয় যে বাড়িতে হয়েছি, তবে আমার সেই মেয়ে, আমার সেই তামান্না ভয় থামে। আর সেই পুলিশ বলেছে ওটা অ্যাক্সিডেন্টে হতে পারে। আমি বারবার বলছি সেই পুলিশের কি কেউ নাই দুনিয়াতে? তার কি স্ত্রী, বউ, ছেলে, তার কেউ নাই? কি করে বললো আমার দুধের শিশুর জন্যে? কি করে বললো বলেন? উত্তর দেন। উত্তর দিতে হবে আপনাদেরকে। সারা রাজ্যের কাছে আমি জানতে চাচ্ছি কি করে বলে। আমি পড়ি আছে, আপনারা আমার মায়ের এই দেহটা ছবিটা দেখেছেন, এখানে দেখেননি পড়ি থাকতে আমার উঠানে। আমি ওইদিকে পড়েছি, আমার মা এইদিকে পড়েছে। আমি দৌড়ি, আমার কাহানি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি কাহানি করে উঠি, আমার পিঠে লেগেছে। মা আমার পিঠে কি হয়েছে দেখো মা। তাই বলি তামান্না মা, আমার মা এইদিকে পড়ে আছে, এইখানে লেগেছে। এখান থেকে এই পর্যন্ত মায়ের আমার কিছু নাই। এটা অ্যাক্সিডেন্ট। বলেন এটা অ্যাক্সিডেন্ট কি করে হয়? অ্যাক্সিডেন্ট বুকে লাগে? হ্যাঁ, আমি দেখছি ওখানে গাওয়াল দাঁড়িয়ে আছে, আদর দাঁড়িয়ে আছে, কালু মেরে দিচ্ছে, ফকরের বেটার হাতে ঝুলা আছে, ওখানে নবাব আছে, সাইবুল আছে। আমি ওদেরকে চোখে দেখছি। আমি জানিনি যে আমার ওই দুধের শিশুকে মারতে এসেছে, আমাকে মারতে এসেছে। বুঝতে পারি ফিলিংসটা সেখানে দাঁড়িয়ে যা হারিয়েছে সে নিশ্চয়ই বলেছে, আমি সেটা নিশ্চিত, আপনি দেখিয়েছেন, আমি শুনেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই ঘটনার নিন্দা করেছেন, আমাদের দল নিন্দা করেছে, দোষীদের শাস্তি চেয়েছে, কঠোর শাস্তি চেয়েছে। কিন্তু আমি এখানে একটু পরেই
নানান ধরনের বলা হবে যে আপনি কেন আগের ঘটনা ঘটছেন। আপনি যেখানে যে অফিসে দাঁড়িয়ে আমি এখন ইন্টারভিউ দিচ্ছি তার থেকে পাশেই এই বিজন সেতুতে সন্ন্যাসীদের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে বামফ্রন্টের সময় সিপিএম এর লোকেরা খুন করেছিল, তাপসী মালিককে খুন করেছিল সিপিএম এর লোকেরা। আপনাদের কাছে বলছি, গঙ্গাধর ভট্টাচার্যকে গুলি করে মেরেছিল থানার ভেতরে, তিলজলা থানায়। রশিদ খান লালবাজারের ঢিলছোড়া দূরত্বে 100 জন মারা গেছিল বোমা ব্লাস্টে। আমরা পশ্চিমবাংলার মানুষ সেগুলো যেন ভুলে না যায়। বক্তার মণ্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে একসঙ্গে 14 জন মারা গেছিল, সিপিএম এর লোকেরা করেছিল। আপনি অন্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, বিজেপি অন্য রাজ্যে আপনি বলবেন। আমি বলছি যখন মা ছিলেন আপনি বলতে পারতেন বৈশ্বনাথদা, আমি দেখতাম যে ওই সাবিনা ইয়াসমিনের বুকটা কতটা ঠান্ডা হতো যে রশিদ খানের ঘটনা হয়েছে সেই জন্য আমার মেয়েও যেতে পারে। আমি বলছি চূড়ান্ত কয়েকটা খারাপ ঘটনা, যে ঘটনার জন্য 2011-এ বামফ্রন্টকে লোকে গলা ধাক্কা দিয়ে আপনাদের মাথায় তুলে নিয়ে এসেছিল, সেই ঘটনার কথা মানুষ 14 বছর পরে শুনবে কেন? 20% অ্যারেস্ট হয়েছে দাদা, 24 জনের মধ্যে 5 জন অ্যারেস্ট হয়েছে, অঙ্ক করে দেখুন 20%। আপনি বিজন সেতুতে কেউ অ্যারেস্ট হয়েছে, কনভিক্টেড হয়েছে দেখাতে পারবেন? 34 বছর লেফটেন্যান্ট গভর্নমেন্ট ছিল, আপনি দেখাতে পারবেন? বক্তার মণ্ডল, আমি বলছি তামান্নার মা সাবিনা ইয়াসমিন এই অনুষ্ঠানে বসে চোখের বদলে চোখ চাননি, তিনি শুধু চেয়েছেন যে আর কোনো তামান্না, আর কোনো মায়ের কোল খালি করে চলে না যায়। আমি তো পরিষ্কারভাবে বলছি, এখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বাড়িতে অস্ত্র রাখতে বলছে, উস্কানি দিতে বলছে, আর আমরা দাঁড়িয়ে বলছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তৃণমূল অন্তত এই সভ্য সমাজে আর থাকতে পারে না। 10 বছরের একটা মেয়ে, পরিবার, বাবা সিপিএম এর সমর্থক, তার জন্য বলছে যে সাবিনা হোসেনের মেয়েকে ঝেড়ে দে। পশুর থেকে অধম, আমার বলতে বাধ্য হচ্ছি। আমরা শূন্য হতে পারি কিন্তু তৃণমূলের মতন বেহায়া নই। বোধ, মূল্যবোধ সব তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে। একটা মেয়েকে ওরকমভাবে নৃশংসভাবে খুন করা যায় শুধুমাত্র ফুর্তি করতে করতে। ওই বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয়নি, অত্যন্ত পরিকল্পিত খুন। আমি যতদূর জানি ওদের বাড়ি মেন রোড থেকে অনেকটা ভেতরে, কাদা রাস্তা, আলপথ পেরিয়ে যেতে হয়। সেখানে বিজয় মিছিল নিয়ে ঢোকা মানে ওই বোমা মেরে ভয় দেখিয়ে ওই খুন করার জন্য। সন্দীপ, এটা কেন বলছো? কেন একটা 9 বছরের বাচ্চা মেয়েকে মেরে কার কোন রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হবে? যে পরিবার, বললাম না, বোধ, মূল্যবোধ সব হারিয়ে যায়। বাচ্চা মেয়েটা হয়তো মিছিল দেখতে রাস্তায় বেরিয়ে এসেছিল, তাকেও রেয়াত করা যায় না যেহেতু ওর পরিবার বামপন্থী, বাবা সিপিএম এর সমর্থক, তার জন্য বুকে গলায় ওখানে বোমা মেরে দিতে হয়। এই জন্যই বললাম যে তৃণমূল বেহায়া এবং এটা ভয়ঙ্কর। কিন্তু যে কোনো বিরোধী দলের সমর্থকের এই ভয় হবে যে এরপর প্রাণ নিয়ে, পরিবার নিয়ে কি করে যাবে, অর্থাৎ সমর্থকদের নিরাপত্তা তোমরাও দিতে পারছো না। আমি বলছি যে এখানে প্রশাসন, গুন্ডা বাহিনী মিলেমিশে যেখানে হামলা করে, আমাদের এই সমর্থকরা তো তারা ক্রিমিনাল নয়। কি করে প্রশাসন যখন এই ক্রিমিনালদের পিছনে দাঁড়ায়, কে কাকে নিরাপত্তা দেবে? প্রশাসনটাই তো ক্রিমিনাল হয়ে গেছে। কালীগঞ্জে রাজনৈতিক হিংসায় 9 বছরের তামান্নার মর্মান্তিক মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা চলছিলই। এবার সেই রাজনৈতিক হিংসাই থাবা বসালো কোচবিহারে। শুটআউট ঘিরে চলল রাজনীতির পারদ। পুন্ডিবাড়িতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। আর সেই ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি বিধায়কের ছেলে। তৃণমূলের দাবি রাত 10টা সাড়ে 10টা নাগাদ ঝিনাইডাঙ্গার পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন রাজু দে। আচমকা একটি কালো স্করপিওতে চড়ে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে, রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। গতকাল রাত 10:30 নাগাদ ঝিনাইডাঙ্গার ঠিক এইখানেই তৃণমূল নেতা রাজু দেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি তার গায়ে লাগে এবং গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনার পেছনে কিন্তু বিজেপির দিকে অভিযোগ আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তার ছেলে এবং তিনি বিভিন্ন সময় ঢান্ডিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই হামলার কাজগুলি কিন্তু করেছেন। অ্যাকচুয়ালি এমএলএ বলতেও এটা আমাদের লজ্জা বোধ হয় যে একজন জনপ্রতিনিধি তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন, এটা উত্তর কেন্দ্রের লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায়কে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কেন এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনোদিনই পারেনি, এখনো পারবে না। গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা মারামারি করছে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে শুটআউটের কিছুক্ষণের মধ্যেই ওই রাস্তা দিয়ে যাচ্ছে একটি কালো রঙের স্করপিও গাড়ি। পুলিশ সূত্রে খবর গাড়িটি বিজেপি বিধায়কের। আমাদের তৃণমূল কংগ্রেসের একজন
সক্রিয় সহযোদ্ধা, তার এক্সরেতে দেখুন এখানে বুলেট। কে গুলি করেছে? ভারতীয় জনতা পার্টির একজন লিডার, সেই লিডারের ছেলে, তারই গাড়ি ব্যবহার করে সে আক্রমণ করেছে। হিংসার কথা যারা বলেন তারা হিংসা একেবারেই করছেন, আমরা এর বিরুদ্ধে লড়ছি, নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের মুখে এই ধরনের কথা মানায় না। ওখানে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য পপুলার সার্টিফাইড গুন্ডা আছে তৃণমূল কংগ্রেসের, তার নাম হচ্ছে উদয়ন। আর তারপরে সুকুমার রায় আমাদের এমএলএ এবং লড়াকু নেতা, তার ভাইকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আমার কাছে যা খবর ওখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পুরো বিষয়টি হচ্ছে। কোচবিহারের উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর ও তার গাড়ি চালক উত্তম গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেফতার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেফতার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিজেপি বিধায়কের ছেলে গ্রেফতার হতেই তা নিয়ে সুর চড়িয়েছে শাসক দল। রাজু দে কর্মাধ্যক্ষ কিছুদিন আগেই বিজেপির এই বিধায়কের গাড়ির সম্মুখে তিনি একটা বিক্ষোভ করেছিলেন, অ্যাজিটেশন করেছিলেন যে তিনি এই এলাকার কোন রাস্তাঘাটগুলো করেননি তার জন্য। সেই অপরাধে রাজু দেকে খুন করার উদ্দেশ্য নিয়ে গিয়ে তার বাহিনী গিয়ে তার গাড়িতে চেপে তাকে গুলিবিদ্ধ করলো। ঘটনাটি সঠিক নয় এবং আমাদের যিনি বিধায়কের ছেলে তিনি এই ব্যাপারে সম্পূর্ণ বিবৃতি দেবেন। তবে ঘটনাটি একটা প্লট করে করা হয়েছে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে শুট আউটে তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়া এবং বিজেপি বিধায়কের ছেলের গ্রেফতারি ঘিরে তপ্ত কোচবিহারের রাজনীতি। কোচবিহারে যখন তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, তখন খোদ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হেনস্থার অভিযোগ উঠেছে তারই দল অর্থাৎ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। তৃণমূলের দুপক্ষ একে অপরকে চোর চিটিংবাজ বলে আক্রমণ করেছে। আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। রাজ্যের মন্ত্রী আপনার বিধানসভাতে আর কে গাড়ি ভাঙলো এখন স্পষ্টভাবে? এখানে আহমদ হোসেন শেখ ও বেতাজ বাদশাহ আইন মানে না, দলের শৃঙ্খলা মানে না। ওর চরিত্র হলো গুন্ডামি করা, তোলাবাজি করা আর টাকা দিয়ে গুন্ডা পোষা। তৃণমূলের হেভিওয়েট সংখ্যালঘু মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলেরই একাংশের হাতে আক্রান্ত হবার পর এতটাই ক্ষুব্ধ হন যে প্রয়োজনে দল ছাড়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে ফেলেন। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে। বিধানসভা ভোটের আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো সংখ্যালঘু নেতা গোসা করলে তার কি প্রভাব ভোট বাক্সে পড়তে পারে তা আজ করতে পেরে তড়িঘড়ি তৎপর হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ববি হাকিম সকালবেলায় একটা আমাকে টেলিফোন করে মেসেজ দিয়েছেন, দিদি তাকে বলেছেন সাহেব দুঃখিত। মুখ্যমন্ত্রী নিজেও, মানে আমাদের নেত্রী নিজেও এটা নিয়ে অত্যন্ত বিরক্ত এবং দল থেকেও আমরা খুব স্ট্রিক্ট, মানে খুব এই অ্যাকশন নেব। বৃহস্পতিবার তার গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, জুতো, ঝাঁটা দেখানো, গো ব্যাক স্লোগান দেবার ঘটনায় মন্তেশ্বরেরই তৃণমূল নেতা আহমেদ শেখকে দায়ী করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আহমদ হোসেন শেখ সে গুন্ডার বাদশা, সে সমাজ বিরোধীদের পুষে রেখেছে। ওর কঠোর শাস্তি না হলে ওখানে শান্তি ফিরবে না এবং সিআইডির তদন্ত হোক, পুলিশ ওকে ধরে 6 বছর জেলে রাখুক, এলাকা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর উল্টো সুর শোনা গেছে তৃণমূলেরই জেলা সভাপতির গলায়। তৃণমূলের লোকরা বিক্ষোভ দেখিয়েছে বলছে, কিন্তু তৃণমূলের পতাকা কারো হাতে ছিল না। 21শে জুলাই সভায় কলকাতায় লোক প্রকৃতপক্ষে আহমেদরাই নিয়ে যায়, মন্ত্রী সেখানে কোনো ভূমিকা থাকে না। এবার যা হয়তো মন্ত্রী ইচ্ছা হয়েছে বা ভালো লেগেছে, যার জন্যে
21শে জুলাই লোক নিয়ে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছিলেন। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। আমি যখন গেছিলাম বজবজে তখন আমাকে এই ঝাঁটা দেখানো হয়েছিল, এখন পড়ছে নিজেদের ঘাড়েই পড়ছে। ভস্মা শুনেছেন তো, যে যার মাথায় হাত দেবে তাকেই সেই ভস্ম হয়ে যাবে, সেরকমই অবস্থা হচ্ছে। অত্যন্ত মানে খারাপ মানসিকতার লোক, যারা ধর্মীয় পথটাকে যারা ব্যবহার করে রাজনীতির জন্য। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল দলের বিরাট বাঘা নেতা ছিল। সে বাঘা নেতার কত বড় বড় ভাষণ আমরা শুনেছি। আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই দুরবস্থা দেখে একটা জিনিস নিশ্চয়ই তৃণমূলের সব নেতারা বুঝতে পারছেন, তৃণমূল দলে কেউ অপরিহার্য নন, সবাই ডিসপোজেবল আইটেম। কার উপরে কখন অপমান নেমে আসবে, চটি ঝাঁটা নেমে আসবে, তৃণমূল দলের নেতারা তা জানে না। তাই তৃণমূল দলের সমস্ত নেতাদের বলবো, অন্তত দিদির দল থেকে সাবধান। যদি মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হয়, দিদির দল থেকে সাবধান। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য, বৃহস্পতিবার আক্রান্ত হবার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পর্যন্ত খবর দেন। শুক্রবার তাকে ফোন করে খোঁজ খবর নেন ফিরহাদ হাকিম। আমি নিজে ফোন করেছি মমতার অফিসে, তিনি তখন তার টেলিফোন ব্যস্ত ছিল। তারপরে অভিষেকের অফিসে যোগাযোগ হয়েছে। আমি চেষ্টা করেছি নবান্নতে, কিন্তু ব্যস্ত ছিল টেলিফোন। তারপরে আমি আর সময় পাইনি। বর্ধমান ডিএম এর কাছে, এসপির কাছে যাওয়া, ট্রিটমেন্ট করানো, এরপরে এসবের পরে তো মুখ্যমন্ত্রী রাত্রেবেলায় একে ববিকে বলেছে তুমি সাত সকালে সিদ্দিকুল্লাহকে ধরো। ওনার যে এই অবস্থা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত ওনার খোঁজ খবর নেন না, শুনে একটু দুঃখ পেলাম। তো সেখানে দাঁড়িয়ে ওনার কাছে দুটোই পথ খোলা। এক, এই লজ্জা নিবারণে তার পদত্যাগ করা, অথবা তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়া। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রীর লড়াই তো নয়। মমতা ব্যানার্জি আমাকে ডেকে টিকিট দিয়েছেন, নবান্নে কথা বলেছেন। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, মন্তেশ্বর থানার পুলিশ শতপ্রণোদিত মামলা শুরু করেছে। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কে কে এর সঙ্গে যুক্ত তদন্ত করে দেখা হচ্ছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূলেরই হামলার মুখে পড়েছেন তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর খড়গপুরে ভরা বাজারে তৃণমূল নেত্রীর হাতে বেধড়ক মার খাওয়ার পর প্রাক্তন সিপিএম নেতার বিরুদ্ধেই দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা। আর তৃণমূলের যে নেত্রীকে ভরা বাজারে বয়স্ক প্রাক্তন সিপিএম নেতাকে এভাবে মারতে দেখা গেছে, তিনি 72 ঘন্টা পরও ধরাছোঁয়ার বাইরে। এই প্রেক্ষিতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন আক্রান্ত প্রাক্তন সিপিএম নেতা অনিল দাস। আগামী সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হতে পারে। দেখলাম বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, উল্টো প্রতিদিন ঘরে ঘুমোচ্ছে। তখন আমি দেখলাম হাইকোর্টের আশ্রয় নেওয়া উচিত। পুলিশের উপর ভরসা হারিয়েই আমাকে হাইকোর্টে যেতে হলো। আইন আছে, কোর্ট আছে, গ্রেপ্তার হবে, ভেঙে দিতে হবে জঙ্গলের রাজা। গত সোমবার প্রতিবেশীর দেওয়াল ভাঙার প্রতিবাদ করায় সিপিএম এর খড়গপুর জোনাল কমিটির প্রাক্তন সদস্য অনিল দাস ওরফে ভীমদাকে ভরা বাজারে রাস্তায় ফেলে বেধড়ক মারতে দেখা যায় তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেত্রীকে। বয়স্ক প্রাক্তন সিপিএম নেতার গায়ে মাথায় ঢেলে দেওয়া হয় কালি। এই ঘটনার পর আক্রান্ত প্রাক্তন বাম নেতার বিরুদ্ধেই শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। আস্থা তো নষ্ট হবেই। আসামিদেরকে এসি ঘরে বসাবে, আমাদেরকে ওইখানে কাচের আসামিদের রুমের মধ্যে বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে। তখনই তো বুঝে নিতে হবে যে ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছে আসামিদের। প্রাক্তন বাম নেতাকে মারধরের ঘটনায় শ্রমিক সংগঠনের নেত্রীকে শোকজ করে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে বলে সোমবারই জানিয়েছিল তৃণমূল। আজকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়তে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব। সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত শোকজের জবাব দেননি অভিযুক্ত তৃণমূল নেত্রী। কিন্তু তারপরও কড়া ব্যবস্থা কোথায়? দেখুন, এগুলো স্থানীয় কিছু কিছু বিষয় কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো পুলিশ যথাযথভাবে তদন্ত করে দেখছে। সব মিলিয়ে খড়গপুর কাণ্ড ঘিরে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে।
তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারের ঘটনায় যেদিন হাইকোর্টের দ্বারস্থ হলেন খড়গপুরের সিপিএমের জোনাল কমিটির প্রাক্তন সদস্য, তুললেন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, সেদিনই ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনার তদন্তে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে বিশেষ সিবিআই আদালতের ভৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত 4 বছরে মনে হয়নি কাউকে গ্রেপ্তার করা প্রয়োজন। এটা কি মজা হচ্ছে? কতদিন অমিত শাহ থাকবেন, বিজেপি থাকবে, আমাদের উপরে এই ফলস অ্যালিগেশনগুলো আসতে থাকবে, আমরা হ্যারাস হতে থাকবো, কোর্টে যেতে থাকবো, কিন্তু কিছু প্রমাণ করতে পারবেন। গৃহমন্ত্রী অমিত শাহ যতদিন আছেন বলে ওনাকে যদি অপেক্ষা করতে হয় তাহলে আরো বহুদিন অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে মাননীয় গৃহমন্ত্রী বর্তমানে অমিত শাহজি আমাদের আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার যদি কোথাও অন্য জায়গায় এলিভেশন হয় সেক্ষেত্রে যিনি আসবেন তিনি আরো বেশি করা হবেন। তো সেই রিলিফ পাওয়ার কিন্তু কোনো জায়গা আমি আপাতত দেখতে পাচ্ছি না। আগামী 30 বছর কেন্দ্রে বিজেপি সরকার থাকবে। এভাবেই সিবিআই এর উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন ক্ষুব্ধ বিচারক। এদিকে এই ঘটনায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে বদলে গেল সিবিআই এর তদন্তকারী অফিসার। মিঠুন বিশ্বাসকে সরিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হলো সৌমিত্র ভট্টাচার্যকে। যদিও এই বদলকে রুটিন ট্রান্সফার বলেই দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনা তদন্তভার হাতে নেয় সিবিআই। সম্প্রতি খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। এই প্রেক্ষাপটে এদিন বিশেষ সিবিআই আদালতে বিচারক সিবিআই এর কাছে জানতে চান, আপনি কাউকে গ্রেপ্তারের কোনো চেষ্টা করেছেন বা গত 4 বছরে কখনো গ্রেপ্তারের প্রয়োজন মনে করেছেন? উত্তরে এই মামলায় সিবিআই এর নতুন তদন্তকারী অফিসার বলেন, তদন্তে সহযোগিতা করেছিলেন বলে গ্রেপ্তারের প্রয়োজন মনে হয়নি। বিচারক তখন বলেন, তার মানে এখনই ওয়ারেন্ট ইস্যু করার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন আপনি? 18 জন অভিযুক্তকে হাজিরা দিয়ে জামিনের আবেদন করতে হবে বলে নির্দেশ দেন বিচারক। এরপরই সিবিআই এর তরফে অভিযুক্তদের চার্জশিটের কপি ও সমন জারির জন্য 1 মাস সময় চাওয়া হয় আদালতের কাছে। জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। ক্ষুব্ধ বিচারক বলেন, এটা কি মজা হচ্ছে? 4 বছর পর এদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন, সাপ্লিমেন্টারি চার্জশিট দেখেছি। যে মূল তথ্যের ভিত্তিতে এদের বিরুদ্ধে চার্জশিট দিলেন সেই তথ্য 2 বছর আগে সংগ্রহ করেছেন। এরপরে বিচারক প্রশ্ন তোলেন, আগে গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা এখনো আটকে আছে, তাদের কি জবাব দেবেন? ঠিক আছে, নাম দিয়েছে, কিন্তু এই যে লং টাইম টানছে, কাজ করছে, চার্জশিট দিয়েছে ঠিকই, কিন্তু টাইম বেকার। এদের দিয়ে কাজ করানোর থেকে না করা অনেক ভালো। বিচারকের উপর আস্থা আছে, দেখা যাক। সিবিআই এর উদ্দেশ্যে ক্ষুব্ধ বিচারপতি আরো বলেন, তদন্তের অধিকার দেওয়া হয়েছে বলেই খামখেয়ালিপনা করতে পারেন না। আগের বিধানসভা নির্বাচনের সময়ের কোনো ঘটনা, এবারের আরেকটা বিধানসভা নির্বাচন আসছে, এই সময় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তৃণমূলের নেতাদের নামে বদনাম করা হচ্ছে। ফলে এটা আমার ধারণা মাননীয় কোর্টেরও সন্দেহ হচ্ছে সিবিআই এর এই ধরনের আচরণ নিয়ে। এবং সিবিআই, এটা তো তাদের অফিসারদের কিছু করার নেই, রাজনৈতিকভাবে যা নির্দেশ আসছে, রাজনৈতিকভাবে যেগুলো তাদেরকে দিয়ে করানো হচ্ছে সেগুলো বলছেন। তো এই যে চার্জশিট, এটা হচ্ছে রাজনৈতিক একটা লিফলেট। আদালতের রায় আমাদের এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা আশা করব আদালত যেভাবে নির্দেশ দিচ্ছেন বা দেবেন সেটাকে ফলো করে সিবিআই কাজ করবে। আদালত যদি 18 জনকে গ্রেপ্তার করার কথা বলে থাকেন তো গ্রেপ্তার করতে হবে তাড়াতাড়ি। এতদিন হয়নি বলে বসে থাকলে তো হবে না। যারা আগামী দিনে যেন গ্রেপ্তার হয় আমরা সেটাই আশা রাখবো। এখন পরেশ পাল তো পালিয়ে গেছে, পরেশ পাল পগার পার হয়ে গেছে। অপেক্ষা করুন, তৃণমূলে পগার পার হবে। এইভাবে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না রাজ্যে, অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেবে। 18ই জুলাই তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ সহ 18 জনকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন বিচারক। তার মধ্যে অভিযুক্তদের সমন এবং চার্জশিটের কপি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। দেখুন, আমি সম্পূর্ণ একটা অন্য জিনিস আপনাদের মনে করিয়ে দেবো যে এই যিনি অভিজিৎ সরকার মারা গেলেন, তার দাদা বিশ্বজিৎ সরকার, তিনি এই সাহস দেখিয়েছিলেন যে যখন তিনি মনে করছিলেন যে সিবিআই ন্যায় বিচার দিতে পারবে না, ভণ্ড সিবিআই একটা পোস্টার নিয়ে তিনি সিবিআই অফিসে গেছিলেন এবং স্পষ্ট করে বলেছিলেন যে সিবিআই কোনো একটা কারণে তাদের যা কাজ, তদন্তের কাজ, সেটা সিরিয়াসলি করছে না।
সেটিং হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। আজকে আমি জানি তিনি সন্তোষ প্রকাশ করলেন। দুজনের কাছেই যাব, কে বলবে আগে? অরূপ। আমি প্রথম কথা, এই চার্জশিটগুলো ভোট আসলে, দেখুন ঘটনাটা খারাপ, ভোট তো এখনো 1 বছর, ভোট আসলে এইগুলো আসবে। কারণ আপনার মনে থাকবে সুমন, 27,000 কোটি টাকা দুর্নীতি নিয়ে চার্জশিট দিয়েছিল, সে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিল অজিত পাওয়ার। ঠিক একইভাবে হেমন্ত বিশ্ব শর্মা, একইভাবে শুভেন্দু অধিকারী। লিস্ট আমি বাড়াতে চাই না, কিন্তু কদিন আগে এনআইএ চার্জশিট দিয়েছিল, ভয়ঙ্কর চার্জশিট। খুনটা তো হয়েছিল, অভিজিৎ সরকার খুন তো হয়েছিলেন, কত মানুষ মারা গিয়েছিলেন সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে। আজ অব্দি কোনো অ্যাকশন হবে না, কারণ যদি কেউ সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করে, এগুলো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে না, ভোটের আগে চার্জশিট হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, যাতে বিজেপি জয়েন করে, কেউ করবে না বিজেপি জয়েন। আমার বক্তব্য হচ্ছে, আজকে ওর দাদার প্রতি, দাদার যে লড়াই, সেইটার প্রতি আমি সম্মান জানাতে চাই। আমি আপনাকে বলছি, ওর দাদাকে কি অফার করা হয়েছে আপনি জানেন না। ওরা একটা ছোট ঘরে থাকে, টাকার বস্তা নিয়ে গেছিল, তারপরেও মিথ্যা মামলা করেছে। কিন্তু আমি বলছি, তুমি বিশ্বজিৎ বাবুর ওই লড়াইটাকে, ওই বক্তব্যটাকেও সমর্থন করো তো, যে সিবিআই মাঝে মাঝেই বসে যায়, কাজ করে না। সিবিআই লোক নাকি? না, জিজ্ঞেস করছি, তুমি সমর্থন করছো তো? তুমি সমর্থন করছো তো? আমার অসুবিধা নেই, তুমি ভিডিও বেশি বলতে পারবে না তো। আচ্ছা বলো, কথাটা শুনি, কথাটা শুনি। সুমন, আমার বক্তব্য হচ্ছে, সিবিআই আমি মুখপাত্র নই। সিবিআই যদি অন্যায় করে, আমার কর্মীদের লড়াই আমরা লড়ে নেবো, ছিনিয়ে নিয়ে আসবো। আমি চার্জশিট দিচ্ছেন 2021 সালের চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট 2025 সালে পড়ছে। এটা থেকে একটা বিষয় পরিষ্কার, যে সিবিআই যতটা তৎপরতার সঙ্গে তদন্ত করা উচিত ছিল, সেখানে তাদের খামতি ছিল, দেরি হয়েছে। কিন্তু লেট বেটার দ্যান নেভার। তদন্ত তারা করেছেন, তাহলে তদন্ত যখন করেছেন, প্রসিকিউশনকে একটা লজিক্যাল কনক্লুশনে আনতে হবে। একটা ঘটনা তো নয়, 2021 সালে যখন হাইকোর্টের 5 সদস্যের যে বেঞ্চ হয়েছিল, সেই বেঞ্চের নির্দেশ অনুযায়ী অনেকগুলো ঘটনার তদন্ত তারা করেছেন। কটা ঘটনার ক্ষেত্রে এই চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট পড়ছে দেখতে হবে, বাকি আরো সেগুলোর ক্ষেত্রে দেখতে হবে না। যেটা খুব শুরু হয়েছে, 4 বছরে কাউকে গ্রেপ্তারির প্রয়োজন পড়েনি, এটা কি মজা? 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় এভাবেই আদালতে ভর্ৎসিত হল সিবিআই। আর শুক্রবারই মালদায় ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর দায়ের করা মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা হলো। মালদার মানিকচক থানা এলাকায় নাবালিকা ধর্ষণের মামলায় তৃণমূলের শিক্ষক নেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল মালদার জেলা আদালত। তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করেছেন জেলা দায়রা আদালতের বিচারক রাজীব সাহা। দোষী সাব্যস্ত তৃণমূল নেতাকে নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। ওর আজকে সাজা হয়েছে, আমি আজকে অনেক খুশি আছি। 2021 সালের 5ই জুন মানিকচক থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের এই শিক্ষক নেতার বিরুদ্ধে। সিবিআই এর দাবি, পরিবার বিজেপি করায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই টার্গেট করা হয় ছোট্ট মেয়েটিকে। বেছে নেওয়া হয় 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়কে। আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম, এবং এই যে 6 পক্সোতে যেটা সর্বোচ্চ সাজা আছে, প্ল্যানেট কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে প্ল্যানেট কোর্ট লাইফ কনভিকশন দিয়েছে। নাবালিকা ধর্ষণের মামলায় পক্সো আইনের আওতায় গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। তৃণমূলের ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীর, ভারতীয় জনতা পার্টি সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল। আজকে এডিজে সেকেন্ড কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আমি মনে করি আজকে কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পাবে, কিছুটা হলে বুকের জ্বালাটা কমবে। সাজা হয়েছে, খতিয়ে দেখবে, যার সাজা হয়েছে যদি সত্যি সাজা মানে পাওয়ার যোগ্য হয়, তাতে আদালত যেমন সাজা দেওয়ার অধিকার আছে, আবার যিনি সাজা পেয়েছেন তিনি মনে করলে হায়ার কোর্টে অ্যাপিল করারও তার অধিকার আছে। শুধু এগুলো একদম ওই রং লাগিয়ে দেয়া, কার কোথায় কবে কার হয়তো কার জমির ঝামেলা ছিল, কার অমুক ছিল, কার তমুক ছিল, কার ব্যক্তিগত শত্রুতা ছিল, সেগুলোকে রাজনৈতিক রং দিয়ে তৃণমূলের গায়ে দাগ মারার কোনো মানে হয় না। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতে সাক্ষ্যদান করেন 22 জন। 4 বছর ধরে মামলা চলার পর অবশেষে বৃহস্পতিবার সাজা ঘোষণা হলো।